আপনাদের সকলকে আবারও স্বাগত জানিয়ে আজকের গল্প শুরু করছি। আজ আমি আপনাদের শোনাব শিবরাম চক্রবর্তীর লেখা হাসির গল্প, মজার গল্প, ঘোড়ায় চড়ার ব্যায়াম। আর কিছু না, একটু মোটা হতে শুরু করেছিলাম। অমনি মামা আমার ব্যস্ত হয়ে পড়লেন। বললেন, সর্বনাশ, তোর খুড়তুতো দাদামশাই মোটা হয়েই মারা পড়ল যে, তুইও আবার মোটা হচ্ছিস। তোর জ্যাঠতুতো দাদামশাই, কি সর্বনাশ! কথাটা শেষ করবার আর দরকার হয় না। আমার মাতুলের খুড়ো আর জ্যাঠা স্থূলকায়তার সর্বনাশের জাজ্জল্যমান দৃষ্টান্ত। নামের উল্লেখেই আমরা বুঝতে পেরে যাই। খুড়তুতো দাদামশাইয়ের বুকে এত চর্বি জমেছিল যে হঠাৎ হার্ট ফেল হয়েই তাকে মারা যেতে হলো। ডাক্তার ডাকার প্রয়োজন হয়নি। জ্যাঠতুতো দাদামশাইয়ের বেলা অবশ্য ডাক্তার ইঞ্জেকশন করতে এসে মাংসের স্তর ভেদ করে শিরা খুঁজে না পেয়ে গোটা তিনেক সূচ শরীরের বিভিন্ন স্থানে গচ্ছিত রেখে রাগে, ক্ষোভে, হতাশায় ভিজিট না নিয়েই বেগে প্রস্থান করেছিলেন। যে বংশের দাদামশাইদের এইরূপ মর্মভেদী ইতিহাস, সেই বংশের নাতিদের মোটা হওয়ার মতো ভয়াবহ আর কি বা হতে পারে। কাজেই বড় মামা বিচলিত হয়ে পড়েন। প্রতিবাদের সুরে বলি, কি করব, আমি কি আর ইচ্ছে করে হচ্ছি নাকি? হুম, আর কোনো অসুখে ভয় খাই না, কিন্তু মোটা হওয়া, বাপস, অমন মারাত্মক ব্যাধি আর নেই। সব ব্যারামের পার আছে, চিকিৎসা চলে, কিন্তু ও রোগের চিকিৎসা নেই। ডাক্তার, কবরেজ সব হার মেনে যায়। অগত্যা আমাকে চেঞ্জে পাঠিয়ে দেওয়া হয় রোগা হবার জন্য। গৌহাটিতে বড় মামার জানা একজন ভালো ডাক্তার থাকেন, সেখানেই যাই। তিনি আমাকে রোগা করবার ভার নেন। প্রথমেই তার প্রশ্ন হয়, ব্যায়াম ট্যায়াম করো? আগে দুবেলা হাঁটি, 2 মাইল, 1.5 মাইল, আধ মাইল পর্যন্ত, যেদিন যতটা পারি। রাস্তায় বেরুলেই হাঁটতে হয়। হ্যাঁ, হাঁটা আবার একটা ব্যায়াম? ঘোড়ায় চড়ার অভ্যাস আছে? না তো। আবার সসংকোচে বলি, ঘোড়ায় চড়াই হলো গিয়ে ব্যায়াম, পুরুষ মানুষের ব্যায়াম। ব্যায়ামের মতো ব্যায়াম? একটা ঘোড়া কিনে ফেলে চড়তে শেখো, 2 দিনে শুকিয়ে গিয়ে একেবারে হাড় বেরিয়ে পড়বে। ডাক্তারের কথা শুনে আমার রোমাঞ্চ হয়। গরু থেকে ঘোড়ার পার্থক্য সহজেই আমি বুঝতে পারতাম, যদিও রচনা লিখতে বসে আমার পক্ষে সে পার্থক্য বজায় রাখা খুব সহজ ছিল না। আমার এসেতে ঘোড়া আর গরু এক হয়ে এসে মিলে যেত। সেই একতার মধ্যে থেকে ওদের আলাদা করা স্কুলের পণ্ডিতদের পক্ষে বেশ কষ্টকরই ছিল। চতুষ্পদের দিক থেকে উভয়ে প্রায় এক জাতীয় হলেও বিপদের দিক থেকে বিবেচনা করলে ঘোড়ার স্থান কিছু উঁচুতেই হবে হয়তো। যাই হোক, গৌহাটির ডাক্তার হলেও গরুকে বাতিল করে ঘোড়াকেই তিনি প্রথম আসন দিতে চাইলেন, অবশ্য আমার নিচেই। আমিও ঘোড়ার উপরেই চড়ব, এই স্থির সংকল্প করে ফেললাম। বাস্তবিক ঘোড়ায় চড়া সে কি দৃশ্য! সার্কাসে তো দেখেইছি, রাস্তাতেও মাঝে মাঝে চোখে পড়ে যায়। আমবালায় থাকতে ছোটবেলায় দেখেছি পাঞ্জাবিদের ঘোড়ায় চড়া। এখনো মনে পড়ে, পাগড়ি উঠছে, পারপেন্ডিকুলার থেকে ঈষৎ সামনে ঝুঁকে সওয়ারের, কেমন সহজ আর খাতির নাদরাত, এভাবে দাঁড়িয়েও উঠছে সঙ্গে, যেন দুনিয়ার কোনো কিচ্ছুর ওপর কেয়ার মাত্র নেই। সমস্ত পথিককে শশব্যস্ত করে শহরের বুকের ওপর দিয়ে বিদ্যুৎ বেগে ছুটে যাওয়া। পর মুহূর্তে তুমি দেখবে কেবল ধুলোর ঝড়, আর কিছু দেখতে পাবে না। হ্যাঁ, ঘোড়ায় আমায় চড়তেই হবে, ঠিক তেমনি করেই, তা না হলে বেঁচে থেকে লাভ নেই। মোটা হয়ে তো নেই। আশ্চর্য যোগাযোগ! ডাক্তারের প্রেসক্রিপশনের পর বিকেলের দিকে বেড়াতে বেরিয়েছি, দেখি সদর রাস্তায় নিলামে ডেকে ঘোড়া বিক্রি হচ্ছে। বেশ নাদুস নুদুস কালো কালো একটি ঘোড়া পছন্দ করে সহচর করবার মতনই। 22 টাকা, 22 টাকায় যাচ্ছে, 1, 2, 23। রুদ্ধ নিঃশ্বাসে আমি হাঁকি।
২৪ টাকা। ভিড়ের ভেতর থেকে একজন যেন আমার কথারই জবাব দেয়। ২৪ টাকা। নিলামওয়ালা ডাকতে থাকে। ঘোড়া, জিন, লাগাম, চাবুক সব সমেত মাত্র ২৪-এ যাচ্ছে। গেল, গেল, ১, ২ বলে ফেলি একেবারে। ২৭, ২৮। ভিড়ের ভেতর থেকে আবার কোন হতভাগার বাধা। আমার পাশে একজন লোক আমাকে আড়ালে ডেকে নিয়ে যায়। আমি ঘোড়া চিনি। সে বলে, অদ্ভুত ঘোড়া মশাই, এত সস্তায় যাচ্ছে, আশ্চর্য, ওর জিনের দামই তো ২৮ টাকা। বলেন কি? আমার চোখ বড় হয়ে ওঠে। তাহলে আরো উঠতে পারি? নিশ্চয়ই। ভাবছেন বুঝি দেশি ঘোড়া? মোটেই তা নয়, আসলে ভুটানি টাট্টু। ভুটানি বলতে কি বোঝায় তার কোনো পরিচয় আমার জানা ছিল না, কিন্তু ভদ্রলোকের কথার ভঙ্গিতে এটা বেশ বুঝতে পারলাম। এরকম একটা জানোয়ারের মালিক না হতে পারলে জীবনই বৃথা। অকুত ভয়ে আমি হাঁক দেই, ৩৩, ৩৪। আমার পাশের এক ব্যক্তি টাকার উদ্যম করে। উৎসাহের সূত্রপাতেই ওকে আমি দমিয়ে দিই। ৩৭। তারপর আমি হন্যে হয়ে উঠি। বলি, ৩৯, ৪৩, ৪৭, ৪৯। পরপর এতগুলো ডাক আমি একাই ডেকে যাই। ৪৯-এ গিয়ে ক্ষান্ত হই। ৪৯, ৪৯। এমন খাসা ঘোড়া ৪৯-এ পেয়ে যায়। গেল, গেল, ১, ২। তারপর আর কেউ ডাকে না। আমার প্রতিদ্বন্দ্বীরা নিরস্ত্র হয়ে পড়েছে তখন। ১, ২, ৩। নগদ ৪৯ টাকা গুনে দিয়ে ঘোড়া দখল করে পুলকিত চিত্তে বাড়ি ফিরি। সেই পার্শ্ববর্তী অশ্বসমজদার ভদ্রলোক আমার এক উপকার করেন। একটা ভাড়াটে আস্তাবলে ঘোড়া রাখবার ব্যবস্থা করে দেন। তারাই ঘোড়ার খোরপোশের সেবা শুশ্রূষার যাবতীয় ভার নেবেন। সময়ে অসময়ে এক চড়া ছাড়া আর কোনো হাঙ্গামাই আমাকে পোহাতে হবে না। অবশ্য কিছু দক্ষিণা দিতে হবে ওদের। ভদ্রলোককে সন্দেশের দোকানে নেমন্তন্ন করে ফেলি তক্ষুনি। পরের দিন প্রাতঃকালে আমার অশ্বারোহণের পালা। ভাড়াটে সহিসরা ঘোড়াটাকে নিয়ে আসে। জনকতক ধরেছে ওর মুখের দিকে, আর জনকতক ওর লেজের দিকে। মুখের দিকে যারা, তারা লাগাম, ঘোড়ার কান, ঘাড়ের চুল অনেক কিছুর সুযোগ পেয়েছে, কিন্তু লেজের দিকে লেজটাই একমাত্র সম্বল। ও ছাড়া আর ধর্তব্য কিছু নেই। আমি বিস্মিতই হই, কিন্তু বিস্ময় প্রকাশ করছি না, পাছে আনাড়ি ভাবে। ঘোড়া আনার এই নিয়ম হয়তো, কে জানে। সেই ডাক্তার ভদ্রলোক বাড়ির সামনে দিয়েই সেই সময় যাচ্ছিলেন। আমাকে দেখে থামেন। এই যে, একটা ঘোড়া বাগিয়েছো দেখছি, বেশ বেশ, কিনলে বুঝি? কতয়? ৪৯-এ? বাহ, সস্তাই তো। দিব্যি ঘোড়া, খাসা ঘোড়া। ঘোড়ার পিঠ চাপড়ে নিজের প্রেসক্রিপশনকেই রেকমেন্ড করেন। হ্যাঁ হ্যাঁ, হাঁটা ছাড়ো, হাঁটাটা একেবারেই ছাড়ো। হাঁটা আবার ব্যায়াম নাকি? মানুষে হাঁটে, ঘোড়ায় চড়তে শেখো। অমন ব্যায়াম আছে আর? ২ দিনে চেহারা ফিরে যাবে। এত কাহিল হয়ে পড়বে যে তোমার মামারাই তোমাকে চিনতে পারবে না। হুম। তার রুগী দেখার তাগাদা, অপেক্ষা করবার অবসর নেই। ঘাড় নেড়ে আমাকে উৎসাহ দিয়েই তিনি চলে যান। দর্শকের মধ্যে তাকে গণনা না করেই আমার অভিনব ব্যায়াম পর্ব শুরু হয়। সহিসরা বেশ কষে তাকে ধরে থাকে। আমি আস্তে আস্তে তার পিঠের উপরে উঠে বসি। বেশ জুত করেই বসি, শ্রীজুত হয়। কিন্তু যেমনি না তাদের ছেড়ে দেওয়া, ঘোড়াটা ৪টে পা একসঙ্গে জড়ো করে পিঠটা দুমড়ে বাখারির মতো বেঁকিয়ে আনে, এবং হঠাৎ করে কি পিঠটা একটু নামিয়েই না
ওপরের দিকে এক দারুণ ঝাড়া দেয়, ধনুকে টঙ্কার দেওয়া যেন। সেই এক ঝাড়াতেই আমি একেবারে স্বর্গে, ঘোড়ার পিঠ ছাপিয়ে প্রায় ৪-৫ হাত উঁচুতে আকাশের বায়ুস্তরে বিরাজমান। শূন্য মার্গে চলাচল আমার মতো স্থূল জীবের পক্ষে সম্ভব নয় বেশিক্ষণ, সুতরাং আমাকে নামতেই হয় ঘোড়ার পিঠেই, এবং সেই মুহূর্তেই আবার যথাস্থানে আমি প্রেরিত হই। কিন্তু পুনরায় আমার অধঃপতন, এবার জিনের মাথায়। আবার আকস্মিক উন্নতি, এবার নেমে আসি ঘোড়ার ঘাড়ের উপরে, আবার আমাকে উপরে ছুড়ে দেয়। এবার যেখানে নামি সেখানে ঘোড়ার চিহ্ন মাত্র নেই। অশ্ববর আমার ২.৫ হাত পেছনে দু পায়ে ভর দিয়ে দাঁড়িয়েছেন তখন, আমাকে লুফে নেবার জন্যই কিনা কে জানে। ঘোড়ার মতলব মনে মনে আমি টের পাই, ধরবার আগেই আমি শুয়ে পড়ি। জানোয়ারটা ততক্ষণে আমাকে ফেলে গৌহাটির পথ দিয়ে টেলিগ্রামের মতন ছুটে চলেছে। আমি আস্তে আস্তে উঠে বসি, দীর্ঘ নিঃশ্বাস ফেলি। ঘোড়ায় চড়ার বিলাসিতা পোষালো না আমার। একটা হাত কপালে রাখি আর একটা তলপেটে। মানুষের হাতের সংখ্যা যে প্রয়োজনের পক্ষে পর্যাপ্ত নয়, এ কথা আগে এমন করে আমার ধারণাই হয়নি কখনো। কারণ তখন আরো কয়েকটা হাতের বিলক্ষণ অভাব আমি অনুভব করি। ঘাড়ে, পিঠে, কোমরে, পাজরায় এবং শরীরের আরো নানান স্থানে হাত বুলাবার দরকার বোধ করছিলাম। কেবল যে বেহাতি হয়েছে তাই নয়, বিপদ আরো। উঠতে গিয়েই সেটা টের পাই। দাঁড়াবার এবং দাঁড়িয়ে থাকার পক্ষে দুটো পাও মোটেই যথেষ্ট নয়। তখন বুঝতে পারি। সহিসরা ধরে বেঁধে দাঁড় করিয়ে দেয়, কিন্তু যেমনি না ছাড়ে অমনি আমি শটান। তখন সবাই মিলে সহানুভূতি পরবশ হয়ে ধরাধরি করে আমাকে বাড়ি পৌঁছে দেয়। বলা বাহুল্য, এ ব্যাপারেও আমার নিজের হাত পা নিজের কোনো কাজেই লাগে না, একে ওদের হ্যান্ডেল হওয়া ছাড়া। তারপর প্রায় ১ মাস আমি শয্যাগত। সবাই বলে ডাক্তার দেখাতে, কিন্তু ডাক্তার ডাকার সাহস হয় না আমার। আমার মামার বন্ধু, তিনিই তো। এই অবস্থাতেই আবার ঘোড়ায় চড়ার ব্যবস্থা দিয়ে বসবেন কিনা কে জানে। অশ্ব চিকিৎসা ছাড়া আর কিছু তো জানা নেই তার। সেই পলাতক ভুটানি টাট্টুকে যদি খুঁজে নাও আর পাওয়া যায়, একটা নেপালি গাট্টা জোগাড় করে আনতে কতক্ষণ। ডাক্তার না, মাতৃপুরুষ ক্রমে ও আমাদের ধাতে সয় না। বিছানা ছেড়ে যেদিন প্রথম বেরুতে পারলাম, সেই দিন হোটেলের বড় আয়নায় নিজের চেহারা দেখে একেবারে চমকে গেলাম। অ্যাঁ, এতটা কাহিল হয়ে পড়েছি, দেখে নিজেকে চেনাই যায় না যে। মুখের দিকে তাকাতেই ইচ্ছে করে না। বিকৃত বদনে বাইরে বেরিয়ে আসি। রাস্তায় পা দিয়েই আস্তাবলের বড় সহিসের সঙ্গে সাক্ষাৎ। সে বলে, হুজুর, আপনার কাছে আমাদের কিছু পাওনা আছে। পাওনা? আবার আমাকে চমকাতে হয়। পাওনা কিসের? আগে সেই ঘোড়ার দরুন। কেন, তার দাম তো চুকিয়ে দিয়েছি। হ্যাঁ, চাবুকের দরুন ক আনা পাবে বটে তোমরা, তা চাবুক তো আমার কাজে লাগেনি, ব্যবহারই করতে হয়নি আমার। ও ক আনাও কি দিতেই হবে? আগে কেবল ক আনা নয় তো, ৭২ টাকা ১২.৫ আনা মোট। এই দেখুন বিল। ৭২ টাকা ১২.৫ আনা! আমার চোখ কপালে ওঠে তখন। কেন, আমার অপরাধ? আগে আপনার ঘোড়ায় খেয়েছে এই ১ মাসে ২২.৫ টাকার ছোলা, ৫.৫ টাকার ঘাস। আমি বাধা দিয়ে বলি, কেন, সে তো পালিয়ে গেছে। আপনার ঘোড়া মোটেই না, খাবার সময়ই ফিরে এসেছিল, আর তারপর থেকে ঠিক রয়েছে। সেই ছোট সহিসকে হুকুম দেয়, নিয়ে আয় তো ভুটানি টাট্টুকে হুজুরের সামনে। বলতে বলতে সহিসটা ঘোড়াকে এনে হাজির করে। ঘোড়াটা যে ভালো খেয়েছে দিয়েছে তাতে ভুল নেই, বেশ একটু মোটা সোটাই বলে আমার মনে হলো। আমরা তো তবু ওকে কম খেতে দিয়েছি, দিতে পারলে
ও ডবল 4 গুণ 8 গুণ খেতে পারতো, কিন্তু সাহস করে খাওয়াতে পারিনি আমরা। বেঁচে উঠবেন কিনা ঠিক ছিল না তো। এর আগে সহিসটা হঠাৎ থেমে যায়, আর কিছু বলতে চায় না। পরবর্তী বাক্যটি প্রকাশ করবার জন্যে আমি পীড়াপিড়ি করি। ছোট সহিসটা বলে ফেলে, আগে ওতে চেপে এর আগে কেউ বাঁচে নাকি না। বড় সহিসটা বলে, এই তো ঘাস আর ছোলাতেই গেল 5.25 আর 22.5। এখানে 27 টাকা 12 আনা। ভুট্টা খেয়েছে 10 টাকার। ভুটানি টাট্টুকি না, ভুট্টা ছাড়া ওদের চলে না। এই গেল গিয়ে 37 টাকা 12 আনা। বিল যখন এনেছো আমার ছাল ছাড়িয়ে নিয়ে যাও, মনে মনে বলি। এবার ছোট সহিসটা শুরু করি। তারপর হলো গিয়ে ঘোড়ার বাড়ি ভাড়া বাবদে গেল 10 টাকা। ঘোড়ার জন্য একটা বাড়ি? আমি অবাক হয়ে যাই। আগে একটা গোটা বাড়ি নিয়ে একটা ঘোড়া করবেই বা কি? ওদের তো খাবার ঘর কি শোবার ঘর, বৈঠকখানা কি পায়খানা আলাদা লাগে না, এক জায়গাতেই ওদের সব কাজ। কিন্তু হুজুর, ওই জায়গাটা হচ্ছে 10 টাকা ভাড়া। আমার কথা বেরোয় না। সহিসটা সুর মোলায়েম করে বলে, তারপর হুজুরের ঘোড়ার খিদমত খেটেছি, আমাদের মজুরি আছে। আমরাই কি 15 আনা না আশা করি হুজুরের কাছে? হুজুরের অবস্থা তখন মজুরের চেয়েও কাহিল। তবু মনে মনে হিসেব করে অঙ্ক খাড়া করি। তাহলে সব মিলিয়ে 12 টাকা 12 আনা হয়। আর 10 টাকা 2 পয়সা কিসের? ছোট সহিসটা চটপট বলে, আগে ও 2 পয়সা আপনি আমাকে দিবেন খৈনির জন্য। ঘোড়ায় খৈনি খায়? আশ্চর্য! আগে ঘোড়ায় খায়নি, আমিই খাবার জন্য ডলছিলুম ঘোড়ার মুখের কাছেই। কিন্তু যেমনি না ফটফটিয়েছি অমনি বেটা হেঁচে দিয়েছি, সমস্ত খৈনিটাই একেবারে বরবাদ। তখনই পকেট থেকে পয়সা দুটো বের করে ওকে দিয়ে দিই, যতটা পাতলা হওয়া যায়। দেনা আর শত্রু কখনো বাড়াতে নেই। বড় সহিস বলে, আর বাকি 10 টাকার হিসাব? জানোয়ার এমন পাজি, আর বলবো কি হুজুর, একদিন কর্তার প্যাকেটের মধ্যে নাক সেধিয়ে একখানা 10 টাকার নোট বেমালুম মেরে দিয়েছে, একদম হজম। হ্যাঁ, বলো কি? আমি বিচলিত হই। একেবারে খেয়ে ফেললো নোটখানা, 10-10টা টাকা। একেবারে। আমরা আশা করলাম পরে বেরুবে, কিন্তু না। পরে অনেক আস্ত ছোলা পেলাম, সেগুলো ঘুগনিওয়ালাদের দিয়েছি, কিন্তু নোটটা গায়েব। ও টাকাটা ও ঘোড়ার খোরাকির মধ্যেই ধরে নেবেন হুজুর। আমি তখন মাথায় হাত দিয়ে বসে পড়ি। সহিসটা আশ্বাস দেয়, চাবুকের দামটি তো ধরাই হয়নি হুজুর, যদি মর্জি করেন তাহলে ওটার কয় আনা জুড়ে পুরো 73 টাকাই দিয়ে দেবেন, আর আমাদের দুজনকেও 2 টাকা। বিনয়ের বাড়াবাড়িতে জড়ীভূত হয়ে বসে পড়ে। আপনাদের মতন আমির লোকের কাছেই তো আমাদের বকশিসের আশা হুজুর। প্রায় সর্বশান্ত হয়ে সহিস বিদায় করি। মামার দেওয়া যা উপসংহার থাকে তার থেকে হোটেলের দেনা চুকিয়ে হয়তো মালগাড়িতে বামাল হয়ে বাড়ি ফিরতে হবে। যাই হোক, ঘোড়াকে আর আস্তা বলে ফিরিয়ে নিতে দিই না, সামনেই একটা খুঁটোয় বেঁধে রাখতে বলি। রাস্তায় আমার ঘোড়া রাস্তাবল এখন থেকে। সেই উপকারী ভদ্রলোককে সহিসদের ডেকে আনতে বলি, যিনি কেবল ঘোড়া চিনিয়ে নিরস্ত হননি, আস্তাবলও দেখিয়েছিলেন। সেই ভদ্রলোককেই ঘোড়াটা উপহার দিয়ে তার উপকারের ঋণ শোধ করব আমি। অভিলাষ প্রকাশ করতেই বড় সহিসটা বলে, ওকে আর কি দেবেন হুজুর, ওর ভগ্নিপতিরই তো ঘোড়া। আমার তখন দম ফেলতে দেরি হয়। সেই নিলামওয়ালা ওর ভগ্নিপতি? সেই ধাক্কা সামলাতে সামলাতেই ছোটটা আরো যোগ করে, আর হুজুর ওরই তো আস্তাবল। আমি আর কিছু বলি না, কেবল এই সংকল্প স্থির করি, যদি আমি গৌহাটিতে থাকতে থাকতেই সেই উপকারী ভদ্রলোকটি মারা যায়, তাহলে আমার যাবতীয় কাজকর্ম, গল্পের বই পড়া, বায়োস্কোপ দেখা,
এবং আর যা কিছু সব স্থগিত রেখে ওর সব যাত্রায় আমি যোগ দেব। সব আমোদ প্রমোদ ফেলে প্রথমে ওই কাজ। সহিসরা চলে যায়। আমি ঘোড়ার দিকে তাকাই আর মাথা ঘামাই। কি ক্ষতি করব ওর? কিংবা ওই আমার কি গতি করে? এমন সময়ে ডাক্তারের আবির্ভাব হয় সেই পথে। আমাকে দেখে এক গাল হাসি নিয়ে তিনি এগিয়ে আসেন। এই যে, বেশ জীর্ণশীর্ণ হয়ে এসেছো 1 মাসেই, দেখলে তো? তখনই বলেছিলাম ঘোড়ায় চড়ার মতন ব্যায়াম আছে আর? পায়ে হেঁটে কি এত হালকা হতে পারতে? আরো মুটিয়ে যেতে বরং। যাক, খুশি হলাম তোমার চেহারা দেখে। বাড়ি ফিরে মামাকে বলো মোটা রকমের ভিজিট পাঠিয়ে দিতে। মামা কেন? আমিই দিয়ে যাচ্ছি। আমি সবিনয়ে বলি, এই ঘোড়াটাই আপনার ভিজিট। খুশি হলাম, আরো খুশি হলাম। ডাক্তারবাবু সত্যিই পুলকিত হয়ে ওঠেন। তাহলে এবার থেকে আমার রুগী দেখার ভালোই হলো। ডাক্তারবাবু লাফিয়ে চাপেন ঘোড়ার পিঠে। ওঠার কায়দা দেখেই বুঝতে পারি এককালে ওই বদঅভ্যাস ওর দস্তুর মতোই ছিল। পর মুহূর্তেই তাকে আর দেখতে পাই না। বিকালে হোটেলের সামনেই আস্তে আস্তে পায়চারি করছি। তখন দেখি তিনি ফিরছেন, শটান হেঁটেই। আপনার ঘোড়ার কি হলো? ভয়ে ভয়ে প্রশ্ন করি। আমার দিকে বিরক্তিপূর্ণ দিকপাত করেন তিনি। এই হেঁটেই ফিরলাম। কতটুকু পথ? 2 মাইল তো। ঘোড়া চড়া ভালো ব্যায়াম বটে, কিন্তু বেশি ব্যায়াম কি ভালো? অতিরিক্ত ব্যায়ামে অপকারী হয়। মাঝে মাঝে হাঁটতেই হয়। তিনি আর দাঁড়ান না। খানিক বাদে ডাক্তারবাবুর চাকর এসে বলে, গিন্নিমা আপনার ঘোড়া ফিরিয়ে দিলেন। কিন্তু ঘোড়া কই? ঘোড়াকে তোমার সঙ্গে দেখছি না তো। ঘোড়া যে কোথায় তা চাকর জানে না, ডাক্তারবাবুও জানে না। তবে তার কাছ থেকে যা জানা গেছে তা জেনেই কর্তার অজ্ঞাতসারেই গিন্নি এই মোটা ভিজিট ফিরিয়ে দিতে বিলম্ব করা সমীচীন মনে করছেন না। কর্তৃপক্ষের কাছ থেকে গিন্নি যা জেনেছেন তা আমি কর্মবাচ্যের কাছ থেকে জানবার চেষ্টা করি। যা পাকোদ্ধার হয় সংক্ষেপে তা এই: অশ্বপৃষ্ঠে যত সহজে ডাক্তারবাবু উঠতে পেরেছিলেন, নামাটা তত সহজসাধ্য হয়নি। যথাস্থানে তো নয়। 2 মাইলের কথাই না, পাক্কা 15 মাইল গিয়ে ঘোড়াটা তাকে নামিয়ে দিয়েছে। নামিয়ে দিয়েছে বললে ভুল বলা হয়। ভূমিসাৎ করে পালিয়েছে। কোথায় গেছে বলা কঠিন। এতক্ষণে 100 মাইল, 150 মাইল কি 1000 মাইল চলে যাওয়াও সম্ভব। কর্তা বলেন 100, গিন্নির মতে সেটা 150, 1000 হচ্ছে চাকরের ধারণা। আমি ব্যতিব্যস্ত হয়ে পড়ি তৎক্ষণাৎ গাড়ি ধরে বাড়ি ফেরার জন্য। খাবার সময় প্রায় তো হয়ে এলো। যে 1000 মাইল সে এক নিঃশ্বাসে গেছে, খিদের জ্বালায় তা পেরিয়ে আসতে আর কতক্ষণ। ঘাড় থেকে ঘোড়া না নামিয়ে গৌহাটিতে বাস করা একেবারে বিপজ্জনক। এতক্ষণ আপনারা শুনছিলেন শিবরাম চক্রবর্তীর লেখা গল্প ঘোড়ায় চড়ার ব্যায়াম।